হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি এটাকে আপনার এখানে যদি আপনার 30 দ্বারা বিভাজ্য, তো আপনার 30 দ্বারা ইয়ে করলে কত হয় দেখেন তো। 9 বার একটু 30 দ্বারা ভাগ 33 হবে। হ্যাঁ আচ্ছা, 30 দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে এখানে যাচ্ছে 3 বার, হ্যাঁ 33, হ্যাঁ 33-এর মতো। 33-এর পর আরো কিছু আছে, সামথিং আছে। তাহলে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে এই 33 থেকে 4 চলে গেলে হবে 29। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফরম্যাটটা কেন আসছে বা আপনাকে 4টা কেন বিয়োগ করতে হবে। দেখেন যে এই 1000 যেটা আছে এইটাকে আপনি যখন তার লসাগু দ্বারা ভাগ করবেন কোন একটা সংখ্যাকে। আর এখন আপনারা হয়তো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে গসাগু কেন করা হলো না, কেন শুধুমাত্র লসাগু করা হলো। তো যখন আপনি লসাগু হচ্ছে মানে গসাগু হচ্ছে যে আপনার কমন কমন জিনিসগুলাকে নিয়ে আসা, আর লসাগু হচ্ছে কমন আনকমন যা যা আছে, মানে আপনি টোটাল হোল সবকিছু নিয়ে চিন্তা করবেন। মানে এখানে আপনি যখন লসাগু করবেন তখন 16 এবং 30 এগুলা ধরেন যে ম্যাথমেটিক্সের ভাষা দিয়ে বলতেছি না, এমনি বলতেছি যে 16 এবং 30 দুইটাকে মিলে তো আপনি আগে বের করবেন যে 16-30-এর লসাগুটা কত কত হয়। সেটাকে যখন আপনি এখানে ভাগ করে দিবেন তখন আপনি বুঝে গেল যে আপনি যে আউটপুটটা পাবেন সেটা হচ্ছে যে 1 থেকে 1000-এর মধ্যে এতগুলা সংখ্যা যেগুলা ওই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা এরা আপনার 16 এবং 30 উভয় সংখ্যা দ্বারাই ভাগ যায়। ঠিক আছে, তাহলে আপনি 1 থেকে 1000-এর মধ্যে কয়টা সংখ্যা আছে যারা 16 এবং 30 উভয় সংখ্যা দ্বারা ভাগ যায়, এরকম সংখ্যাগুলোকে আপনি প্রথমে পাওয়া যাবেন এই 4টা। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে 16 দ্বারা ভাগ হ্যাঁ, যাবে না এরকম। হ্যাঁ 4টা এটা বুঝি নাই, মানে প্রথম দিকে বললো ওই সময় তো শোনা যায় না কিছু, ও আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারি। মানে এই প্রশ্নগুলা আপনারা সবাই। এই 4 6 5 9 11 এগুলো কোথেকে আসলো? 4 6 5 9 11। আচ্ছা আচ্ছা, শোনেন আমি সাধারণত আমি এখানে আজকে ম্যাথমেটিক্সের কোনো টপিক শুরু করতে চাই নাই, কিন্তু তারপরেও আপনারা এখানে এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডের, তো এই জন্য আমরা কিছু বিষয় একটু বেশি ডিটেলস বলার জন্য আসছি। সেটা হচ্ছে দেখেন যে প্রথমে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে লসাগুর সিস্টেমটা কি। ধরেন আমরা একটা উদাহরণ দিলাম যে 4 6 5 9 11, এখানে অনেকগুলা সংখ্যা ধরেন। এখন আপনাকে বলা হলে এগুলার লসাগু বের করেন, তাহলে আপনি কিভাবে বের করবেন? ঠিক আছে, তাহলে এখন এই পদ্ধতিটা, হ্যাঁ ভাইয়া, ওইটা বুঝছি। হ্যাঁ এই পদ্ধতিটাকে মেবি ইউক্লিডীয় পদ্ধতি বলে। আপনি এখানে যে কোনো ন্যূনতম দুইটার মধ্যেও যদি কোনো কিছু যায় তখন মানে ন্যূনতম দুইটার মধ্যেও যদি যায় তখন আপনি ভাগ করতে পারবেন। আর আপনি শুরু করবেন অবশ্যই ছোট সংখ্যা দিয়ে, ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাবেন। তার মানে আপনি প্রথমে শুরু দিয়ে করার চেষ্টা করবেন, 2 দিয়ে করার চেষ্টা করবেন, পরে 3 দিয়ে 4 দিয়ে, এইভাবে ধারাবাহিকভাবে করার চেষ্টা করবেন। আর যেই সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে অন্তত দুইটার মধ্যে যদি যায় আপনি এখানে দিতে পারবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার লসাগুর সিস্টেম। এখন আপনাকে যে প্রশ্নটা ছিল এখানে বলা হচ্ছে যে 1 থেকে 1000-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো আপনার 16 দ্বারা বিভাজ্য কিন্তু 30 দ্বারা বিভাজ্য নয়। ষোল মানে 16 দ্বারা বিভাজ্য কিন্তু 30 দ্বারা বিভাজ্য নয়। সরি। তো এখন তো আপনি এখানে প্রথমে আপনি বের করবেন যে 16 এবং 30 এই মানে এই দুইটা সংখ্যা আপনি আমার একটু প্রবলেম হচ্ছে। 1 থেকে 1000-এর মধ্যে এরকম কয়টা সংখ্যা আছে যেই সংখ্যাগুলো আপনার 16 দ্বারাও বিভাজ্য 30 দ্বারাও বিভাজ্য। তাহলে এইটা পাইতে হলে আপনাকে লসাগু করতে হবে 16 আর 30-এর। লসাগু করে একত্রিত করবেন। লসাগু মানে কোনো কিছুকে আপনি একসাথ করে ফেলা, কম্বাইন্ড করবেন আর কি। তাহলে এখন আপনি এই দুটাকে লসাগু করলে কম্বাইন্ড একটা রেজাল্ট আসবে। এখন এইটা দ্বারা যখন আপনি 1000-কে ভাগ করবেন তখন আপনি পাবেন এই 4, এই যে 4 দশমিক সামথিং আর মানে 4 পাবেন আপনি। এই 4টা সংখ্যা আছে 1 থেকে 1000-এর মধ্যে যারা আপনার 16 দ্বারাও বিভাজ্য 30 দ্বারাও বিভাজ্য। এখন আপনাকে বলছে যে 16 দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যাগুলোকে বের করার জন্য। 16 দ্বারা বিভাজ্য নয় তবে 30 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আপনি যেহেতু 16 দ্বারা বিভাজ্য নয় তাহলে আপনি এখন 30 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা আছে সেগুলো বের করেন। এই 30 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে আপনি বের করলেন। ঠিক আছে, আছে 33টা। এই 33টা সংখ্যার মধ্যে 4টার মতো সংখ্যা আছে যারা আবার 16 দ্বারাও বিভাজ্য। তাহলে আপনি 33 থেকে 4 চলে গেলে 29টা। এই 29টা শুধুমাত্র আপনার 30 দ্বারা বিভাজ্য।
তাহলে জি এটাই ভাইয়া ছিল বুঝতে পারছি। এটাই ছিল আমাদের প্রশ্নের মানে মেকানিজমটা। এখন বিষয়টা হচ্ছে দেখেন আমাদের ম্যাথমেটিক্স বা আমরা আজকে ম্যাথমেটিক্স ওইভাবে আজকে হয়তো বা আপনি যদি বুঝেন তাহলে তো বুঝতেনই, না বুঝলে আমি অবাক হব না। কারণ হচ্ছে যে যে কোনো জিনিসের একটা স্টার্টিং পয়েন্ট থেকে ধরতে হয়। তাই আমি কিন্তু আজকে এখানে স্টার্টিং পয়েন্ট থেকে বলে নিই, জাস্ট আপনি একটা প্রশ্ন বলছেন, র্যান্ডমলি কিছু কথা বলছি, কিন্তু আমরা ইনশাল্লাহ গণিত নিয়ে ভালোভাবে কাজ করব। ঠিক আছে, তো গণিতের নিয়ে আমি যেটা হ্যাঁ ভাইয়া বুঝাচ্ছি, কিন্তু প্যাটার্নটা আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেক প্যাটার্নটা দেখেন, ভালোভাবে বুঝতে পারছি। প্যাটার্ন হ্যাঁ প্যাটার্ন আপনার মূল কথা হচ্ছে আমি সবসময় ফোকাস করি বা যে কোনো কিছুতে যে ভাইয়া আমি বেসিক অনেক থেকে ট্রাই শিখেন। করছি কিন্তু হয়েছে না। আমার কথা হচ্ছে সবকিছু আপনি বেসিক থেকে শিখেন। যখন যে কোনো কিছু আপনি বেসিক থেকে শিখবেন পরীক্ষার হলে যেয়ে বিপদে পড়বেন না। মানে আপনি যদি ধরেন যে র্যান্ডমলি শুধু অঙ্ক করে যাচ্ছেন, কিছু শর্টকাট টেকনিক আপনি শিখে রাখছেন, ওগুলা দিয়ে করতেছেন, তো আপনি তো শর্টকাট টেকনিক একটা সময় ভুলে যাবেন। কিন্তু আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে খুব ডিপ থেকে খুব ভালোভাবে শিখেন, তাহলে সেটা আপনার জন্য খুবই সুবিধা হবে। ঠিক আছে? আর আমাদের এখানে হৃদয় ভাই খুব ভালো। হৃদয় ভাই আর আমি একটা কোর্সে আছি। ওই যে সুমন সেন, ওনারা খুব, ওই যে তারেক ভাই মনে হয়, তাই না হৃদয় ভাই? আছেন জি নাকি ভাইয়া। আপনি? হ্যাঁ, ওই যে তারেক ভাই, ওনারা তো খুব ভালো ম্যাথ পড়ায়। এখন ওনারা কিন্তু আবার দেখবেন যে একটা মানে খুব বেশি ডিটেইলস এর দিকে যায় না, তাই না? একটু অ্যাডভান্স হ্যাঁ, লেভেলের। ডিটেলসে যায় না, কারণ ডিটেলসে ওইভাবে যার তারা প্রয়োজন মনে করতেছে না আর কি, হ্যাঁ, কারণ হ্যাঁ, ডিটেলসে করতে গেলে হ্যাঁ, হ্যাঁ। সময় সময় হবে না আর কি ভাই। মানে ওনাদের ওনারা ওনারা মানে আপনাকে ভেবেই নেয় যে আপনি অনেক কিছু জানেন। ঠিক আছে? এইটা ভাই পড়ানো শুরু করে। আচ্ছা যাই হোক, ওগুলো অ্যাডভান্স লেভেলের আরকি। ঠিক আছে? তো আমরা যখন ম্যাথ শুরু করব তখন আপনাকে তো অবশ্যই লাগবে। আপনিও কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি আপনি আর কোনো কিছু যুক্ত করবেন? মানে কোনো কিছু বাদ গেছে কিনা এই প্রশ্নটাতে? না ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে। না, আপনি একজন ম্যাথমেটিক্স এর মানুষ, আপনি এখানে যুক্ত করতেই পারেন। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে শুরু করতেছি। আজকে আমরা যেটা দেখলাম যে আজকে আমরা রুলস 5 নাম্বারটা আমরা দেখব। তো এইটা আপনারা অনেকেই জানেন যে আমরা জানি যে TMDW এগুলা দ্বারা বোঝানো হচ্ছে টাইম। টি তে হচ্ছে টাইম, টাইমটা যেমনই হবে। এইটা হচ্ছে আপনার টাইম, টাইমটা আপনার সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সবসময় এক বচন হোক বহু বচন, সবসময় ভার্বটা সিঙ্গুলারই হবে, সেটা এখানে আছে। এটা টাইম। তারপর হচ্ছে আপনার মানি, মানে টাকা পয়সা আরই। তারপরে আপনার আর ডি তে হচ্ছে আপনার ডিস্টেন্স, যে কোনো দূরত্ব, আপনার ডিস্টেন্স। আর ডাব্লিউ তে হচ্ছে আপনার ওজন। তাহলে এগুলা যদি আপনারা এগুলা জানেন যে এগুলা যদি থাকে কোনো একটা জায়গায়, তাহলে আপনার এগুলা সিঙ্গুলার মানে সিঙ্গুলার হবে, এগুলা সবগুলো আপনার সিঙ্গুলার নিবে, এই যে সিঙ্গুলার হবে, এখানে সিঙ্গুলার হবে, এই রুলস গুলো আপনারা জানেন। এখন এখানে তাহলে এখানে কিছু দুই একটা ব্যতিক্রম এখানে থাকে, যে অল্প দুই একটা ব্যতিক্রম এখানে আমরা মাঝে মাঝে দেখি। সেই ব্যতিক্রমগুলো নিয়ে আমরা দেখবো। যেমন আমরা এখানে বলতে পারি যে আরো কিছু জিনিস লিখি, যেমন বলতে পারি যে 1 আওয়ার, তাহলে এটার সাথে ইজ হবে। আর 2 নম্বরে যদি লিখি আমরা 10 আওয়ার্স, এখন বলেন এটার সাথে কি হবে, ইজ হবে নাকি আর হবে? এটা তো ভাই ইজ হওয়ার কথা। ইজ হওয়ার কথা। আপনারা কি অন্য কেউ মানে ইজ বিনে অন্য কোনো অ্যান্সার আপনাদের কাছে আছে কেউ? যার ডাউট আছে সে বলেন। না, ইজি হবে। হ্যাঁ, ইজি হবে, কারণ এখানে আমাদের সময় সব সময় সিঙ্গুলার হবে। তা আমরা এখানে সময় থাকলে সব সময় সিঙ্গুলার ভার্ব নিবে। এখন আমরা আরো কিছু জটিলের দিকে যাব আস্তে আস্তে, দাঁড়ান। এবার এখানে আমাদের আরেকটা জিনিস লেখা যায়, যেমন আপনি $1 যদি লেখেন, এই যে $1 মানে $1 হইতে পারে, $1 হইলে আপনার ইজ অথবা আর হতে পারে। আর $2 আমাদের আপনার এই যে ডলার্স হতে পারে আমাদের ইজ এবং আর। আচ্ছা, আমি মাঝখানে একটা কথা বলে রাখি আপনাদের, এখানে হৃদয় ভাইও আছে। তো আমরা যারা এখানে ব্যাংকের প্রিপারেশন আমরা ইনশাল্লাহ সামনের দিকে নেব, তাহলে আপনাদেরকে আমি হৃদয় ভাই আমরা দুজনেই হেল্প করব। ঠিক আছে? কারণ আমরা দুজনে একটা ব্যাংকের একটা গ্রুপের সাথে যুক্ত আছি। আচ্ছা হৃদয় ভাই, আপনি কি ওনার ব্যাংকের যে নতুন বেচটা শুরু হয়েছে ওখানে যুক্ত আছেন? এই যে কিছুদিন আগে একটা ব্যাংকের জন্য একটা বেচ ছাড়লো।
না ভাই, ওটা ভাই যুক্ত হয়নি ভাই। আচ্ছা, আমি ওটাতেও আছি। তো আমার কাছে জিনিসটা হচ্ছে কি, মোটামুটি সকল ধরনের ম্যাটেরিয়ালস গুলাকে আমি যুক্ত করলাম, মানে সবগুলো আমার কাছে আছে। এখন একটা একটা করে এগুলাকে কাজে লাগাইতে হবে আর কি। তো কাজে লাগানোর সময় অবশ্যই আপনারা তো আছেন, আপনাদের সাথে একসাথে বসে বসে লাগাবো আর কি। আর ওই সময় আমাদের হৃদয় ভাই আছে, আপনিও হেল্প করবেন, সবাই মিলে একটা ভালো প্রস্তুতি হবে। তো এই জন্যই বললাম যে কেউ একজন আমাদেরকে বলছিল গ্রুপে যে ভোকাবুলারির জন্য ভালো বই সাজেস্ট করেন। ঠিক আছে, দেখেন আমার টার্গেট হচ্ছে আমরা প্রিভিয়াস যে এইসব ভোকাবুলারি গুলো ওগুলো মাস্টারে খুব ভালোভাবে আছে। তাহলে আপনি মাস্টার থেকে ভোকাবুলারি প্রিভিয়াস গুলো শেষ করেন, করলে আপনার 90% শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে সোর্স হচ্ছে যে আমি সহকারে হৃদয় ভাই সহকারে আমরা একটা কোর্সে ভর্তি হয়েছি, ওখানে জিআরই বুক ব্যাক, সরি বিগ বুক থেকে কিছু আপডেট ভোকাবুলারি দেওয়া হয় আমাদেরকে, মানে ওখান থেকে ওগুলা আপনাদের সাথে আমরা আলোচনা করব। জিআরই উনি বিগ বুক আলোচনা ভাই। করবেন, হ্যাঁ হ্যাঁ, আপনিও আলোচনা করবেন, আমিও আলোচনা করব। কথা বুঝছেন? দুইজনে মিলে বসে বসে ওনাদের সাথে আলোচনা করব, তাহলে আপনারা ভোকাবুলারির জন্য টেনশন করার কিছু নাই। এরপরে আমাদের কাছে নিউজ পেপার অ্যানালাইসিসের কতগুলা ক্লাস আছে, ওগুলো আমরা নিজেরা করে এরপরে দিব। এখন বলতে পারেন যে আমরা ওখান থেকে শিখে এরপর আবার আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তবে একটা কথা হচ্ছে কি জানেন, এখন বলতে পারেন তাহলে আপনারা সরাসরি ভর্তি হন। ওই জায়গায় আপনারা সরাসরি ভর্তি হইলে আপনারা অনেক সময় অনেকে খাপ খাওয়াইতে পারবেন না, মানে আপনাদের সাথে রেসপেক্ট করে বলতেছি, কেন পারবেন না, কারণ হচ্ছে যে যে ওনারা একটু আপডেট ভাবে বলে বা আপনাদের বেশি বুঝাইতে চায় না। ঠিক আছে, একটু মানে একটু ঝাঁঝালো টাইপসের আর কি, ঠিক আছে? তো এই জন্য কিন্তু ওনারা যা বুঝায় এর চাইতে বেশি আমরা কিন্তু আপনাদেরকে সহজভাবে বলতে পারবো। কারণ হচ্ছে যে ওনারা তো একটা ভাব নিয়ে বলে কথাবার্তা, এই জন্য আপনি প্রশ্ন করতে পারবেন না। কিন্তু ওই যে আর এই বিগ বুকের যে বই, যে ওয়ার্ডগুলো ওগুলো যদি আমি এবং হৃদয় ভাই সহকারে যখন আমরা এখানে বলবো, তখন আপনারা কিন্তু আমাদেরকে আনলিমিটেড প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমরা ওখানে আনলিমিটেড প্রশ্ন করতে পারি, আমি ওখানে একটা কথাও বলি না, শুধু ভয় কোন সময় কি বলে ফেলে বুঝছেন, মান সম্মান খুব মারে দেয় এরা, মানে খুবই বাজেভাবে রিয়েক্ট করে এরই। তো এখন এটা করা উচিত, কারণ মানে সোজা কথা হচ্ছে যে পোলাপন আবার ইম্যাচিউর, হ্যাঁ, একটু কিছু বললে স্যাররা আবার রাগ হয়ে যায়। তো যাই হোক, যে আমরা ওখানকার যে সেবাগুলো আছে ওগুলো আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব, ঠিক আছে? ধীরে ধীরে সবকিছু ইনশাল্লাহ আমাদের হবে, আপনারা আস্থা রাখতে পারেন। দেখেন, $1 যখন হয় তখন ইজ হবে, কিন্তু $1 যদি হয় তখন সেখানে আর হবে। সরি সরি, আমি ভুল বলছি, ইজি হবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে এখানে আপনার এইটা যে মানি, মানে টাকা পয়সা, এগুলো সবসময় সিঙ্গুলার হোক প্লুরাল হোক, সবসময় সিঙ্গুলারই হবে। এবার যদি হতে পারে, আমি যদি একটা সেন্টেন্স লিখি, ধরেন এইভাবে যে 1 টাকা, তো এটার সাথে ইজ হবে, আপনারা জানেন যে ইজ হবে। আর 2 নম্বরে হবে, আমি যদি এখানে 10 টাকা লিখি, এটা কি হইলো সঠিক? মানে এই কথাটা কি সঠিক? মানে দেখেন, না ভাই। ডলারের সাথে অ্যাস দিলাম, টাকার সাথে আমি কিন্তু অ্যাস দিতে পারবো না, মানে এটা ভুল। মানে আপনাকে টাকা যতই হোক এটার সাথে আপনি আহ, মানে এটার সাথে আপনি কোনো কিছু দিতে পারবেন না, সরি, এখানে ই হবে। আচ্ছা, তাহলে এই টাকার সাথে আপনি অ্যাস দিতে পারবেন না, আর এখানে তো ইজি হবে, সেটা তো আপনারা জানেন, যাক এগুলো আপনারা জানেন। আচ্ছা, এখন এখানে আপনার যেটা আছে, তাহলে এবার আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছি, এখান থেকে এবার উত্তর করবেন। একটা সেন্টেন্স থেকে আমরা, আচ্ছা দেখেন, সেন্টেন্সটা হচ্ছে 10 years হ্যাভ অথবা হ্যাজ পাস্ট সিন্স আই মিট হিম। এখন বলেন এখানে কি হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাস হবে। হ্যাজ হ্যাস। হবে, হ্যাজ হবে। আচ্ছা, এবার অন্যরাও বলেন। হ্যাভ হবে। হ্যাভ হবে, একজন বলছে হ্যাভ হবে, আরেকজন হ্যাজ বলছে। আর আর কেউ কোনো ভাই আমার মতামত মনে দিবেন? হয় হ্যাঁ হবে, কিন্তু যুক্তি দিতে পারবো না ভাই। আচ্ছা, যুক্তি হ্যাভ দিতে, হবে, হ্যাভ আমি বলতে পারবো। হ্যাস হবে। হ্যাজ হবে। আচ্ছা, এখন আপনারা এখানে উম, আচ্ছা, অনেকে মানে যায় আর আসতেছে, যে কারেন্টের প্রবলেম হয়। 10 years হ্যাভ হ্যাজ ফার্স্ট সিন্স আই মিট হিম, তাহলে এইটা একটা ব্যতিক্রম রুলস, এবং এগুলা এখনো
এখান থেকে একটা প্রশ্ন আসছে, এটা আসছে আপনার আহ, মানে 13 থেকে 16তম গ্রেডের যে কর্মচারী 19 সালের একটা প্রশ্ন এটা আসছে। এটা হচ্ছে যখন আপনার সিন্স থাকবে মানে সময় নির্দেশক হিসেবে, যখন সময় মানে সিন্স দ্বারা যখন সময়ের পরিমাণ উল্লেখ করা থাকবে, সিন্স দ্বারা যখন সময়ের পরিমাণ উল্লেখ করা থাকবে মানে সময়ের পরিমাণ উল্লেখ করা থাকবে, তখন আপনার এখানে ফুরাল নিবে। এই যে সিন্স থাকার কারণে এই জায়গায় সিন্স আছে, তার মানে সিন্স থাকলে আপনি চোখ বন্ধ করে ফুরওয়ালটা দাগিয়ে দিবেন। এখানে রুলস এরকমই। হ্যাঁ ভাই, আরেকটা ব্যাপার আছে, ওই যে ধরেন এখানে আলাদা আলাদা বছর বোঝাচ্ছে, তো এই জন্য হ্যাঁ হ্যাঁ 10 অনেকগুলো ইয়ার্স বছর। হ্যাভ, হ্যাঁ এই বিষয়টা তো আমরা আরেকটা উদাহরণ নিয়ে আসবো। হ্যাঁ আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে সেটাই তো আমরা এবার, তাহলে আমরা আরেকটা উদাহরণ দিই। আরেকটা দেখেন, 10,000, আপনারা এগুলা মেবি পড়ছেন মাস্টার থেকে। মানে ধরেন আপনি সারাদিন বাসায় পড়লেন, আবার ওগুলা থেকে জটিল গুলো আলোচনা হচ্ছে, তো দেখবেন যে এগুলা পরীক্ষার হলে আমাদের এখানে যে টপিকটা ক্লিয়ার একবার হবে, ঠিক আছে, ওইটা দেখবেন আপনি পরীক্ষার হলে কনফিউজড হবেন না, কারণ আমরা কোনো কিছু বাদ দিয়ে যাচ্ছি না। অন দ্য ফ্লোর, এই বাক্যটা কি সঠিক? দেখেন তো, জি ভাইয়া। 10,000 টাকা ওয়ার, এটা, স্ক্যাটার্ড হ্যাঁ অন দ্য স্কেটার্ড ফ্লোর। অন দ্য ফ্লোর, এটা কি সঠিক? জি ভাইয়া। কিভাবে সঠিক হলো ব্যাখ্যা করেন তো। হ্যাঁ 10,000 টাকা ওই যে স্টেটার মানে ছড়াই ছিটায় আছে, তো এটা আলাদা আলাদা, এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 10,000 টাকা, অ্যামাউন্ট একসাথে। হ্যাঁ একসাথে। এখানে দেখেন আমরা সাধারণত জানি যে টাকা থাকলে মানে মানি থাকলে ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, মানে এখানে ওয়াজ হওয়ার কথা। 10 টাকা, 10,000 টাকা আছে, এখানে ওয়াজ হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে ওয়াজটা হয় নাই। কারণ হচ্ছে এই টাকাগুলা একসাথে নাই, মানে এই যে স্কেটেড মানে হচ্ছে যে ছড়ায় ছিটিয়ে থাকা, স্কেট রেট হচ্ছে ছড়ায় ছিটিয়ে থাকা, মানে ধরেন যে আপনার থেকে কেউ 10,000 টাকা পাবে, এখন আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, কিন্তু সেইটার জন্য আপনাকে প্যারা দিচ্ছে, এখন আপনার কাছে এই মুহূর্তে নাইও, আপনি কি করলেন, 10,000 টাকা কোন জায়গা থেকে হাওলাত করে একদম মুখের উপর ছুঁড়ে মেরে দিলেন, ঠিক আছে, একদম টাকাগুলা বাতাসে উড়ে 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 পুরো রুমের মধ্যে ছড়ায় গেল, ঠিক আছে, এই কাজটা আপনি অতীতে করছেন, তখন এইবারে তখন এই দেখেন আপনি টাকাটাকে তাকে বান্ডেল হিসেবে দেন নাই, একদম ছড়ায় ছিটিয়ে পুরো রুমে ছড়ায় গেছে। এই জন্য এখানে আলাদা আলাদা ভাবে টাকা বুঝাচ্ছে, এই জন্য যারা ইংরেজরা তারা বলতেছে না এখন এই অবদানের জন্য আমরা সিঙ্গুলার করবো না, আমরা ফুয়াল করে দেবো, বুঝছেন, এইটাই হলো কথা আর কি। যে ওরা যেরকম চাইছে ওরকম, যে 10,000 টাকা ওয়ার হইলো এখানে, এই জন্য আমাদের এখানে ওয়াজ হয় নাই, কারণ হচ্ছে এই স্কেটরেট শব্দের অর্থ হচ্ছে ছড়ায় ছিটিয়ে থাকা। তো ওরা বলল যে সময়, টাকা, এগুলা দ্বারা যখন আপনি একত্রিত কোনো কিছু বুঝাবেন, একত্রে আসে বুঝাবেন, তখন সেটা সিঙ্গুলার সেন্স দিচ্ছে, আর আলাদা আলাদা বুঝাইলে সেটা প্লুরাল সেন্স দিচ্ছে। দেখেন ইংলিশটা কিন্তু অনেকটা সেন্সের উপর, যেমন আপনাদের সাথে আমরা নাউন অফ মাল্টিটিউড আলোচনা করছিলাম, মনে আছে ওখানে, যে ওই যে মানে জুরি যারা আছে মানে বিচারক মন্ডলীরা যখন একটা মতামতে ছিল, তখন সেটা সিঙ্গুলার হয়েছে, মানে কালেকটিভ নাউন যখন একটা মতামত দেয় বা সমষ্টিগতভাবে কাজ করায়, সমষ্টি বুঝায়, তখন সেটা সিঙ্গুলার হয়, তখন সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। কিন্তু যদি তারা দেয়ার যে ডিফারেন্ট ডিভাইডেড, দেয়ার ডিফারেন্ট অপিনিয়ন, মানে তারা যে কমিটি যারা আছে এরা বিভিন্নভাবে তাদের মতামতের মধ্যে একটা ভিন্নতা চলে আসছে, তারা বিভক্ত হয়ে গেছে, এখন আপনি এই যে যে কমিটিটাকে আপনি আর কালেকটিভ নাউন বলতে পারবেন না, এটাকে বলবেন নাউন অফ মাল্টিটিউড, তখন প্লুরাল নাই। তার মানে দেখেন যে এটা হলো সেন্সের উপর, যে আপনাকে ওখানেও সেন্স খাটাইতে হচ্ছে, যে কালেকটিভ নাউন মানে সমষ্টিগত কোনো কিছুকে বোঝাবে, এই জন্য সিঙ্গুলার, সবাই মিলে একটা সমষ্টি বোঝাচ্ছে। কিন্তু আবার তারা সমষ্টিগতভাবে একমত না হয়ে তারা যদি ডিভাইডেড হয়, মারামারি করে কমিটির মধ্যে, ঠিক আছে, তখন ওখানে কি হয়ে যাবে, ওই কমিটির মধ্যে ইউনিটি নাই, এই জন্য সেখানে ফুরুয়াল সেন্স দিয়ে দেবে, মানে সেন্সের উপর ভিত্তি করে ফুরুয়াল হয়ে যাবে। এখানেও ঠিক এরকম, যে টাকাগুলো একটা বান্ডেলের মধ্যে নাই, চতুর্দিকে ছড়ায় ছিটে আছে। তাহলে আপনাকে যখন অনেক কিছু সেন্স দিয়ে চিন্তা করবেন এই বিষয়টার উপর, তখন দেখবেন যে মনে রাখতে, রুলসগুলা মনে রাখতে, ফরাগুলো মনে রাখতে আমাদের সুবিধা হবে। আচ্ছা তাহলে আমাদের এটা হলো 5 নম্বর রুলস, এটা চলে গেল, কিন্তু এখন এখানে অনেকে আছে আবার নতুন, তাহলে আমরা
আমরা একটা রিয়েল একটা উদাহরণ দিলাম, মানে ব্যতিক্রম উদাহরণ তো দিলাম একটা, মানে যেটা একটা সহজ উদাহরণ দিয়ে দিই যাতে অন্যদের সুবিধা না হয়। তো পরীক্ষার হলে সাধারণত খুব বেশি পরিমাণে প্রশ্ন ঘুরাইলে এইভাবে আসার চেষ্টা করে, কিন্তু অ্যাজ ইউজুয়াল এখান থেকে যেই প্রশ্নটা হয়েছে সেখান থেকে একটা প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি, মানে স্বাভাবিক ক্ষেত্রে এখানে যে প্রশ্নগুলো হয়, আর উপরেরগুলো ছিল অস্বাভাবিক, কারণ এখান থেকে খুব কম লেভেলের প্রশ্ন হয়েছে। আহ ওইগুলা কাটতে হবে। হ্যাঁ, টাইম টু ওয়েট। এখন আমাদের অস্বাভাবিকগুলা কি খুঁজে বের করতে হবে, কারণ হচ্ছে যে অস্বাভাবিকগুলো এখন আসে বেশি। 10 years dash a long time to wait, ঠিক আছে, তার মানে সে কারোর জন্য একদম 10 বছর টানা অপেক্ষা করছে এরকমই, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখেন যে সিন্স কথাটা কিন্তু এখানে নাই, ঠিক আছে, এখানে সিন্স কথাটা নাই। তার মানে সিন্স যদি থাকতো তখন আপনার কে ওই চিন্তা ভাবনা করতে হইতো। কিছু কিছু কিওয়ার্ড মনে রাখবেন যে এই ধরনের সেন্টেন্সে আপনাকে বেশি ঘুরাবে না, মানে যদি সময় দিয়ে আপনাকে যদি এই নিয়মটা জানতে চায়, তাহলে যদি এখানে শুধুমাত্র সিন্স কথাটা থাকে তখন আপনি মনে করবেন যে প্রশ্নকর্তা এইটা বুঝতে চাচ্ছে যে সিন্সের ব্যবহারটা আপনি জানেন কিনা, যে সময় দ্বারা যখন সময়গুলা দিয়ে যখন একটা সেন্টেন্স হবে সেখানে যদি সিন্স কথাটা থাকে, সময় মানে সিন্স দ্বারা যখন সময়ের কথা উল্লেখ থাকবে তখন আপনি সেখানে প্লুরাল হবে, এই জিনিসটা আপনি জানেন কিনা। আর যদি স্বাভাবিক প্রশ্ন হয় সিন্স না থাকে তখন তো বিষয়টা এরকমই থাকবে। তখন এবার আপনারা কেউ এখান থেকে উত্তর করবেন। এখানে আসছে আপনার হ্যাভ বিন, বিতে আসছে আর, সিতে হচ্ছে ইজ, আর ডিতে হচ্ছে ওয়ার। এখানে আমাদের একজন আছে যিনি আমাদের সবার ছোট, তার নাম হচ্ছে এই যে ফাতেমা ডালিয়া, দেখি সে বলুক এখানে কি হবে। আমাদের যে 10 years dash a long time to wait, have been আর ইজ ওয়ার, এখানে কি হবে? হ্যাঁ 10 years is a long হ্যাঁ, time to wait. থ্যাংক ইউ, সেও বুঝে গেছে। তো যাই হোক, আর সে যেহেতু বুঝছে তাহলে আপনারা সবাই বুঝছেন, কারণ সে আপনাদের থেকে বয়সে অনেক ছোট। 10 years ইজ এ লং, ও আমার ভুল বুঝছেন, এখানে অনেকে নতুন আছেন তো এই জন্য বলতেছি। 10 years ইজ এ লং টাইম টু ওয়েট, তাহলে এখানে এই যে ও বললো যে ইজ, তার মানে যখন স্বাভাবিক ক্ষেত্রে হয়েছে তখন ইজ, তাহলে আমরা রুলসটা পড়লাম যে TMDW মানে হচ্ছে টাইম, মানি, ডিস্টেন্স এবং ওয়েট, এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে আর ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে সময় দ্বারা যখন সিন্স দ্বারা যখন সময়কে নির্দেশ করা হবে, সময়ের পরিমাণ উল্লেখ থাকবে সিন্স দ্বারা, তখন সেখানে আপনি প্লুরাল ভার্ব নেবেন, যেমন উপরে যেটা ছিল, এই যে এখানে সিন্স ছিল জন্য আমরা হ্যাভ দিলাম। আর আরেকটার যে ব্যতিক্রম, এটা হলো ব্যতিক্রম 1, আর ব্যতিক্রম 2 হচ্ছে এরকম যে 10,000 টাকা মেঝেতে ছড়ায়া ছিটায় আছে, মানে প্লুরাল সেন্স দিচ্ছে, সমষ্টিগতভাবে না। এই জন্য এখানে আমাদের এখানে অয়ার হয়েছে ওয়াজ বাদে। মূলত এখান থেকে মাস্টার বইতে এতটুকুই ব্যতিক্রম আছে, এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। যদি এখান থেকে প্রশ্ন হয় তাহলে আপনাকে এর মধ্য থেকেই প্রশ্ন হবে, যদি আরো বাইরে থেকে প্রশ্ন হয় আপনি ওখান থেকে আর অ্যান্সার করবেন না। এটাই হলো কাজ, মানে এর এতটুকু আপনাকে জানতে হবে। এখন আপনি যদি শুধু নিচেরটা জানেন উপরের দুইটা জানেন না তখন এইবার প্রবলেম, কিন্তু যদি আপনি এগুলো সহকারে জানেন তখন আপনি ভালো একজন ক্যান্ডিডেট। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে রুলস 6। তো 6 এর মধ্যে এগুলো আপনারা জানেন যে ভগ্নাংশের একটা রুলস ছিল, যে কোন একটা জায়গায় দেখেন এই রুলসটা আপনাদেরকে বিদ্যাবাড়িতে বা এগুলো তো সব জায়গায় আলোচনা আছে বুঝছেন, এই আলোচনাগুলো সব জায়গায় আছে, শুধুমাত্র আমরা এখানে একসাথে বসে একটু বারবার রিভিশন দিচ্ছি, এটাই আর কি। তো দেখেন যে, অথবা আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি, 1/3, থার্ড, আরেকটা হচ্ছে আপনার থার্ডস। এখন এটার মধ্যে আপনারা কোনটা নেবেন, 1/3 নেবেন নাকি থার্ডস নেবেন? থার্ড নিবো ভাই। হ্যাঁ, থার্ড নেবেন। অবশ্যই আপনারা জানেন যে এখানে 1 আছে, 1/3 মানে 3/1 এই জন্য এখানে থার্ড হবে। কিন্তু যদি এখানে হয়তো 2 হইলে আপনারা এই মানে আমি যেভাবে লিখতেছি আপনারা যদি এইভাবে লিখে রাখেন তবে আপনাদের মানে মনে রাখতে সুবিধা হবে, এটাই জাস্ট, মানে আপনার ব্রেন আপনাকে সাপোর্ট দিবে অনেক দিন পর্যন্ত যে তুমি এটা এইভাবে লিখছিলা। এখন দেখেন 2, তাহলে দেখেন যখন 2/3, এই যে দেখেন 1 মানে সিঙ্গুলার, 2 মানে প্লুরাল, তাহলে এখানে 2 হইলে কি হবে, থার্ড হবে, এই থার্ডসটা হবে না, সিঙ্গুলারটা হবে না। আরে টু থার্ডস হবে না আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, আমি
দাঁড়ান দাঁড়ান, কোনটা থেকে কি করলাম? টু সরি সরি থার্ডস, সরি সরি টু থাকলে এস যোগ হবে। সরি সরি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার একটু ভুলে গেছে। হ্যাঁ এটা তো ঠিক আছে যে এটার সাথে এস দিয়ে দেয়, আমি এটাকে এখানে কেটে দেই। তার মানে শোনেন, মানে বিষয়টা হচ্ছে ওয়ান থাকলে, এই যে ওয়ান থাকলে তো এস হবে না, মানে ফ্লুরাল হবে না। আর যখন টু থাকবে তখন ফ্লুরাল হবে, ফ্লুরাল হলে তো এখানে এসটা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হ্যাঁ এইভাবে থাকে। আচ্ছা একটু অন্য ভাই মনস্ক আমি হয়ে গেছিলাম। ভাবছিলাম আপনি ইচ্ছা করে কাটা দিচ্ছেন যাতে আমরা ধরতে পারি কিনা। না 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 না, মানে আমিও একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম, মানে অন্য মনস্ক হয়ে এটাকে আহ, ইয়ে করে দিয়েছিলাম। না আমি তো, আমি তো আপনাদের লেভেলে, আমি ভুল করবো না। এখন আপনারা কেউ কথা বলেন এই জন্য আমি কথা বলতেছি আর কি। আপনারা তো সবাই শুনতে খুব পছন্দ করেন। টু, তাহলে এখানে কোনটা হবে এবার বলেন? অবশ্যই এটাই হবে, কারণ এখন এখন তো দরকার আমাকে বলা, কারণ ভুল আমি করছি। ঠিক আছে, তাহলে এটা হবে। তাহলে দেখেন, সুযোগ কথা হচ্ছে, আমরা দেখলাম যে ভগ্নাংশগুলাকে আমরা যখন ইংলিশে ভগ্নাংশগুলা লিখবো, সেটা যদি ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, ওয়ান নাইনথ এরকম যাই হোক, তখন সেখানে আর এস যুক্ত করতে হবে না। কিন্তু কিন্তু ভগ্নাংশের যে এটা কি কি বলে, লবটা, তাই না? যে ভগ্নাংশের লব, লব যদি আপনার এক থেকে বড় হয়, যেমন 2 3 4 5 এরকম যদি হয়, তখন হরের সাথে একটা এস যোগ হবে। এই যে থার্ড, ফোর্থ, এবার। আচ্ছা তাহলে এবার এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের এই রুলস, মানে এতটুকু আপনারা আগে ক্লিয়ার হইতে হবে। এরপরে এবার আমরা মূল যে নিয়মটা সেখানে চলে যাব, বা আমরা এখান থেকে যা দেখাতে যাচ্ছি। তো আমরা এবার একটা উদাহরণে আসি, এরপরে আমরা উদাহরণ থেকে রুলস বের করব। থার্ডস অফ দ্য চিলড্রেন, তা আপনারা জানেন যে এগুলো সব মাস্টার থেকে নিলাম। তা আপনারা তো সারাদিন পড়লেন, এখন সবাই এখানে প্র্যাকটিস করবেন আর কি। যে মানে উত্তর করার চেষ্টা করবেন, যে আপনাকে যে যে কটা প্রশ্ন এখানে আনা হচ্ছে এর মধ্যে আপনি কতটা পারেন। যদি সবগুলা পারেন তাহলে তো মনে করবেন যে আপনি, আপনার প্রিপারেশন অনেক ভালো। তার মানে আমাদের কিন্তু প্রতিদিন পরীক্ষা হচ্ছে হিসাব করতে গেলে। যে এখন যেটা হচ্ছে, এখন কিন্তু এটা পরীক্ষা, মানে আপনাকে আগে পড়াটা দেওয়া হয়েছে, এবং আপনি অলমোস্ট এখানে আপনারা সবাই এটা পড়ে আসছেন। পড়ে নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে প্রশ্ন দিচ্ছি, এবার আপনারা এখান থেকে প্রথমে অ্যান্সার করবেন। এই জন্যই আপনাদেরকে শুরুতে প্রশ্ন করা হয়, এরপরে আমরা রুলসের দিকে আসি আর কি। আচ্ছা বলেন এবার, বলেন এখানে কোনটা হইতে পারে? আপনারা দেখতেছেন সব, নাকি কোনো প্রবলেম টবলেম হচ্ছে? ভাই এটা কি প্রেজেন্ট? হ্যাঁ প্রেজেন্ট, প্রেজেন্ট। টু থার্ডস অফ দ্য প্রেজেন্ট চিলড্রেন ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ওয়াজ, ফাংশন। ওয়ার হবে। অয়ার হবে, টু থার্ডস অফ দ্য চিলড্রেন। আচ্ছা অয়ার হবে। অন্যরা? ওয়াজ হবে মনে হচ্ছে, কিন্তু কেন যে বুঝিয়া হ্যাঁ একটু জোরে বলেন। বলছি ওয়াজ হবে মনে হচ্ছে, কিন্তু ব্যাখ্যা দিতে পারবো না। আপনার কাছে মনে হচ্ছে ওয়াজ মানে বি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আর কেউ বলবেন? আর কেউ বলবেন না? আচ্ছা দেখেন, হয়তোবা যারা মানে, চিলড্রেন আছে এই জন্য মনে হয় না ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছেন আপনি বলেন, যারা চিলড্রেন যে আছে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মনে হয় ওয়াজটা হবে। না এখন কথা হচ্ছে শোনেন, যেহেতু আপনি কথা বলতেছেন আপনাকে নিয়ে শুরু করি। এখানে আমাদের যখন এবার আমরা রুলসটা বলি, যখন কোন একটা জায়গায় ভগ্নাংশ থাকবে, যখন কোন একটা সেন্টেন্সে ভগ্নাংশ থাকবে, তখন আপনি ভগ্নাংশতে শুধুমাত্র এইটা দেখবেন যে ভগ্নাংশ সে নিজে রুলসটা ফলো করছে কিনা। মানে ভগ্নাংশ টু আছে, তো তো টু থাকলে এখানে থার্ডস হওয়ার কথা সেখানে আছে কিনা, এতটুকু দেখে আপনি চুপ থাকবেন। কারণ ভগ্নাংশ কোন একটা বাক্যের সাবজেক্ট হতে পারে না। ঠিক আছে, এখন দেখেন গতকাল আমরা একটা বলছিলাম যে রিয়েল সাবজেক্ট হচ্ছে অফ এর আগে, সরি মানে প্রিপজিশনের আগে। দেখেন প্রিপজিশনের আগে এখন কি আপনি এটাকে রিয়েল সাবজেক্ট বলতে পারবেন? দেখেন এখানে রুলসটা ব্যতিক্রম চলে আসছে। তার মানে ভগ্নাংশ কখনো
ভগ্নাংশ কখনো কোনো একটা বাক্যের সাবজেক্ট হতে পারে না, ঠিক আছে? তাহলে এই জন্য আপনার এখানে প্রিপজিশনের আগে রিয়েল সাবজেক্ট এই কথাটার গতকালের রুলসের একটা ব্যতিক্রম আজকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে ভগ্নাংশ দেখলে আপনাকে দেখতে হবে ভগ্নাংশটা সঠিকভাবে দেওয়া আছে কিনা। যখন ওই যে আপনাকে কারেকশন দিবে তখন দেখবেন কিছু কিছু সেন্টেন্সে ভগ্নাংশের মধ্যে ভুল, আপনি খুঁজবেন যে ওই ভার্বের মধ্যে ভুল, কিন্তু ভগ্নাংশের দিকে খেয়াল করবেন না, দেখবেন যে ভগ্নাংশের মধ্যে আসল ভুলটা রয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য চোখ কান খোলা রাখতে হবে আর কি। তাহলে ভগ্নাংশের দিকে আমাদের পারফেক্ট, ভগ্নাংশটা ঠিক আছে। এরপরে অফ। এবার হচ্ছে আমাদের রিয়েল সাবজেক্ট হচ্ছে দা চিলড্রেন। এখন খেয়াল করেন এই যে যে চিলড্রেন, এখানে বাচ্চারা, ঠিক আছে? তাহলে এটা কি সিঙ্গুলার? চিলড্রেন আমাদের ওই যে সিঙ্গুলার প্লুরাল যে ইয়েটা ছিল, সেশনটা ছিল, ওখানে দেখবেন যে চিলড্রেন হচ্ছে প্লুরাল, ঠিক আছে? তাহলে চিলড্রেন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে? মানে আমাদের এখানে এটা প্লুরাল হবে। এখন এবার খেয়াল করেন হ্যাভও প্লুরাল, আবার অয়ারও প্লুরাল, তো এখানে হ্যাভ হবেই না, ঠিক আছে? হ্যাভ তো এখানে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হ্যাভ যদি হইতে হয় এরপরে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম টর্ম ওটা হইতে পারে। তো এখানে অনেক সময় অনেকে এখানে ভুলবশত হ্যাভ দিতেও পারে যে ওখানে ছিল, মানে হ্যাভ প্রেজেন্ট ইন দ্য ফাংশন, এখানে অর্থ অনেকে ভুলবশত, কেউ যদি ভুল করে এই রুলসটা জানার পরে তাহলে সে এখানে ভুল করবে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের অর্থের সাথে যেটা মিলতেছে যে দ্য চিলড্রেন ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফাংশন।